অমৃত সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। আমরা দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এসেছি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে। আমরা আপনার জন্য ছোট্ট একটু উপহার এনেছি। মুক্তিযোদ্ধা আছে দাদু, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনার বয়স কত ছিল? 23-24। তখন আমি একদম ইয়ং। বিয়ের বোধহয় কয় বছর হয়েছিল? 5 বছর। কি বলে 68, আর এদিকে 23। হ্যাঁ, ওইরকমই আর কি, 5 বছরের মতো। তখন একটা বাচ্চা, প্রথম বাচ্চাটা তখন কয় বছর? 3 বছর। না 3 বছর না, বাচ্চাটার বয়স হচ্ছে 1 বছর 2 মাস। আর একটা বাচ্চা আমার পেটে ছিল ওই সময় দুইটা মেয়ে। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা করো। দাদু, মুক্তিযুদ্ধের সময় আপনাকে কে অনুপ্রেরণা দিয়েছিল? হ্যাঁ, এই অনুপ্রেরণাটা হচ্ছে কি, শোনো এখন তাহলে তোমাদেরকে আমি বলি। 25শে মার্চ রাত্রিরে ঢাকায় যখন অভ্যুত্থান করে খানরা, যেমন পিলখানা, যেমন আমাদের ওই পুলিশ লাইন, এগুলো যখন ওরা হামলা করে, না ওটা তো ওইখান থেকে যখন আসলো নির্দেশনা, তখন আমরা এই কুঠি বাড়িতে তখন তৎপর হই। তার আগেই আমাদের এইখানে কিন্তু ছিল ইপিআর বাহিনী। যেটা কুঠি বাড়ি, এটা হচ্ছে ইপিআর বাহিনী। এই ইপিআর বাহিনীর মধ্যে খান ছিল কম, বাঙালি ছিল বেশি। যখন 24শে মার্চ রাত্রে ওয়্যারলেস অপারেটর একজন বাঙালি ছিল, কিন্তু কথাবার্তায় কিন্তু বাঙালি। আর ওই খান সবাই উর্দু কোথায় বলতো, কেউ বুঝতে পারতো না যে এ বাঙালি বা এ খান। সব ওইটা কমন ভাষা উর্দুটা। যেমন ওই ওয়্যারলেস অপারেটরকে তখন ঢাকা থেকে নির্দেশনা দিচ্ছে যে তুম কোন হয়, বলে হাম ওয়্যারলেস অপারেটর হয়। তো ওরা কিন্তু ধরে নিয়েছে যে এও বোধহয় খান, নাহলে উর্দু বললো কীভাবে। হ্যাঁ, ওই তুমি এক কাম করো, মেজর তারিক, মেজর কুরেশি, তখন ওদের চাল ছিল কুঠি বাড়ি। হাতিয়ার তখন আমাদের সব বাঙালিদেরকে ডাকে কি করলো, হাতিয়ার কেউ দিল না দিয়ে 26শে মার্চ থেকে তখন ওই বিদ্রোহ দিনাজপুরে আরম্ভ হলো। তখন খান আর ঘাসিপাড়ায় যে রুস্তম শুনছো না, রুস্তম স্টুডিও, ও সর্বপ্রথম ওইখানে এক বাঙালিকে মারে গুলি করে। নাসিম এক বিহারি ছিল বড় বন্দরে, ও তখন ওইখানে বাঙালিকে মারল। এই যখন ওরা বাঙালিকে মারতে ছিল, তখন বাঙালি সহ তখন এদিকে সাহায্য করা আরম্ভ করল। যখন আবার এখান থেকে পালাই গেছে
পাড়ায় যাচ্ছিল, তখন ওই খালখলিতে ওই হবি চেয়ারম্যানের ভাই, হবি চেয়ারম্যান নাম শুনছো তো, ওর ছোটো ভাই, ও তখন গাড়ির সামনে দাঁড়াইছিল ইপিআরদের, মানে রাস্তা বন্ধ। তখন ওকে প্রথম ওকে গুলি করে ওরা পালাই যায়। এই দিক দিয়ে ফুলবাড়ি দিয়ে সেক্টর কমান্ডার পালাই গেল, কিন্তু মেজর তারিখ পালাইতে পারেনি। ওকে তখন মারা গেছে এইখানে, ওকে মারছে কসবায়। আচ্ছা, এই আমাদের দখলে কিন্তু তখন দিনাজপুর চলে আসলো। তখন এই খানের সঙ্গে সঙ্গে অনেক বিহারীরা, মানে তখন রক্তের সেচ অন্যরকম হয়ে গেল। যখন বাঙালিকে মারলো, এইখানে আমাদের এইখানে একটা বাঙালি মারা গেছে, যে ওর কি নাম রে, ওই যে কম্পিউটার হাফিজ কন্ট্রাক্টর বাড়িতে খানরা ভাড়া ছিল। ওই খানদেরকে যখন ঘেরাও করলো, খানরা তখন আর কি ওই জানালা দিয়ে গুলি করলো, তখন ওইখানে একজন মারা গেছে। আমাদের এইখান থেকে আমরা কুঠিবাড়ি থেকে নদীর ওই পারে প্রথম ক্যাম্প নিয়ে গেলাম। ওই নাম ছিল, ওই জায়গার নাম হয়তো তোমরা শুনছো কিন্তু দেখো নেই, খোসালডাঙ্গার হাট। হ্যাঁ, নাম শুনছো, খোসালডাঙ্গার হাট। এই মোড়ের ওই পশ্চিম সাইডে, এই এশিয়া পাম্পের পশ্চিম সাইডে, ওইখান থেকে তারপর তখন আমরা ক্যাম্প আবার সরাই নিয়ে গেলাম ভয়ে রঘুপুর হাই স্কুল উচ্চ বিদ্যালয়। ওই রঘুপুর উচ্চ বিদ্যালয় নাম শুনছো তো, কাঞ্চন স্টেশনের পাশেই। ওইখান থেকে তারপর যখন দেখলাম যে হ্যাঁ আমাদের পরিস্থিতি অনেকটা আয়ত্তে চলে আসছে, তখন প্রথম সপ্তাহে মাঝামাঝি আর কি, তখন আমরা ওখান থেকে ক্যাম্প নিয়ে চলে আসলাম শিকদারহাট। ওইটা কিন্তু মহিলা উচ্চ বিদ্যালয়, শিকদারহাট মহিলা উচ্চ বিদ্যালয় আছে না, ওইখানে তো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিন্তু যোদ্ধা না এই মর্মে, আমি কিন্তু গাড়ির চালক। আমাকে ওই সময় কে কোথায় গেছে না গেছে এটা কারোর কোনো খোঁজ খবর নেই। ইপিআররা তখন ড্রাইভার খুঁজে বেড়াচ্ছে গাড়ি চালানোর জন্য। তখন আমাকে ওরা ওই নদীর ওই পারে, ওই ঘাটের ওইখানে একজন দেখাই দিল যে ড্রাইভার করে বসে, এই তো ড্রাইভার। তখন আমাকে ধরে নিয়ে গেল ওই কুঠিবাড়ি থেকে। তখন এই সমস্ত সরঞ্জামগুলোকে মানে আমি বহন করে তারপর এটা কিন্তু প্রথম দিকটায় আমি মানে প্রথম দিকটা আগে শেষের দিক বললাম। তারপর যখন এই রঘুপুর ওইখান থেকে যখন চলে আসলাম হাট থেকে, তখন আমরা একটা ডিফেন্স। কিন্তু যখন কুঠিবাড়িতে, তখন আমার অফিসার সুবেদার নূর মোহাম্মদ, সুবেদার মোয়াজ্জেম হোসেন, সুবেদার হামিদ, সুবেদার কাউসার আর ডাক্তার মেজর নজরুল ইসলাম, এই কয়েকজন কিন্তু তখন এই কুঠিবাড়িতে নেতৃত্ব দিচ্ছিল অফিসার হিসাবে। আমি কিন্তু ওদেরই মানে আয়ত্তে বা আন্ডারে ওই কাজ করছি। পরে কিন্তু অনেক পাবলিক থেকে যখন হয়ে গেল, তো অনেক ড্রাইভার হয়েছিল অবশ্য, কিন্তু অনেকে টিকে থাকতে পারেনি। অনেকেই ওই মানে গেছে, ভয়ে পালিয়ে এসছে। আচ্ছা, যখন শিকদারহাটে আসলাম, শিকদারহাট থেকে তখন আমি ট্রাক বহন আর আমাদের ওই যে কাউসার সাহেব সুবেদার, ওনার নেতৃত্বে আমাদের একটা জিপ আর একটা ট্রাক, এক ট্রাক ফোর্স আর ওই জিপ নিয়ে আমরা চলে গেলাম বদরগঞ্জ। ওই যে স্টেশন বদরগঞ্জে গেলাম। যে বদরগঞ্জে ওই পারে হচ্ছে রংপুর, এই পারে বদরগঞ্জ, মাঝখানে একটা নদী। ওইখানে গিয়ে যখন গেলাম, তখন দেখলাম আগেই বেঙ্গল রেজিমেন্ট, নাম তো শুনছো, বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ, হ্যাঁ বেঙ্গল রেজিমেন্ট,
ওরই এক অফিসার, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসেন, উনি কিন্তু আগেই ওইখানে ছিল। আমরা গিয়ে ওই আনোয়ার সাহেবের সঙ্গে আমাদের অফিসার যে ছিল সুবেদার কাউসার সাহেব, তখন মিলিত হয়ে তখন আমরা একটা ডিফেন্স তৈরি করলাম। ডিফেন্স তৈরি করে তখন কী করলাম, আছি আছি আছি। তারপর ওইখানে এরকম ওই বিহারি যে সব পাড়াই টাড়াই গেল, তখন ওরা গিয়ে ওইখানে রংপুরে ওদের ক্যাম্পে বলল যে এরকম বাঙালি ফোর্স অমুক তমুক আসে আমরা থাকতে পারতেছি না। তখন 2 দিন পর ওই নদীর ওই পারে গাড়ির শব্দ শুনতেছি। আর আমার যে ওই যে জিপ যে ড্রাইভার ছিল, উনি অবশ্য আমার থেকে অনেক সিনিয়র, ওর বয়স তখন না হলেও 32-34 এরকম হবে। আমার তখন বয়স 22-24 এরকম। ও 10 বছরের মানে আমার থেকে বেশি, এবং ওর ড্রাইভিংয়ে মনে করছে আমার থেকে অনেক আগে আর কি, নাহলে 10 বছর আগে। তখন এইরকম যখন আমি শব্দ শুনতে পাইলাম যে গাড়ি মানে বিভিন্ন সাইড দিয়ে গাড়ির শব্দ আসতেছে, মানে খান্ডা আমাদেরকে ঘেরাও করতেছে আর কি নদীর ওই পার থেকে। ভাই আমাদেরকে ফেলে পয়সা আমাকে আমাদের পাঠাবে, আমি মরবো। পরদিন 7টার সময় নদীর ওই পার থেকে বৃষ্টির মতো ঘুরিয়ে এসতেছে, বৃষ্টির মতো ঘুরিয়ে এসতেছে দিশাহারা। এরা চুপচাপ, আমরা চুপচাপ, বেঙ্গল রেজিমেন্ট ইপিআর বাহিনী আমরা সব চুপচাপ। এরা কিন্তু কোনো রিপ্লাই দেয় না। তো ওরা করছে কি যে এরা তো সব পাড়ায় গেছে, আর এই দিকে কিন্তু হচ্ছে মানে খাড়া, আর ওইদিকে হচ্ছে বালুচর। খান্ডায় যেদিক দিয়ে আসবে ওইটা হচ্ছে বালুচর। তখন এরা চুপচাপ যখন ঘন্টা ডাইরেক্ট এইভাবে আর ওরা গুলি বর্ষণ করলো। যখন দেখলো যে এই দিক থেকে কোনো জন হলো, তখন ওর মনে করছে পাড়ায় গেছে দেখ। ওরা তখন প্রায় 200-250 খান্ডা নদী পার হয়ে আসতেছে। যখন নদী পার হয়ে আসতেছে, যখন পানিতে মানে পানি যখন খুব বেশি ছিল না, এই 1 হাঁটু বা এরকম একটা এইরকম পানি, তখন তো বর্ষা ছিল না। তো মাঝামাঝি আসছে, তখন ওই বেঙ্গল রেজিমেন্ট এখানে উপরে ছিল, একেবারে একদম সব একটা বাঁচে না, একদম এলএমজি মেশিন গান ফায়ার দিয়ে একবার সব মারি দিচ্ছে। এখন খান্ডা পড়ে গেছে বেগুটি। তো বললো মানে ওই তখন ওই লোক ওই দিকটা বলছিল যে পানি ছিল না, পানি না, খালি রক্ত, কারবার রক্ত আসতেছে ওই ভাটির দিকে। তারপর ওরা তো আর আসতে পারতেছে না পার হয়ে। আমাদের কাছে কিছু বড় অস্ত্র ছিল না, মানে ওই বোম তৈরি করার মতো এগুলো ওরা ছিল না, যার জন্য তখন আমরা ওরা তখন ওই সেলিং আরম্ভ করে দিল, মোটর সেলিং যখন আরম্ভ করলো, তখন এই যে আমার যে ওই জিপের ড্রাইভার যে ছিল আজিজ ভাই, ও ওই আনোয়ার সাহেবকে নিয়ে তখন এই একদিক যাচ্ছিল ডিফেন্সের দিক যাওয়াতে মিতা সিনেমা ওই বদরগঞ্জের নাম শুনতে হয়তো তোমার যদি ওই দিককার কেউ হও তাহলে বলতে পারে, মিতা সিনেমা ওইখানে কিন্তু আমাদের
এইখানকার এক লোক, ওই পাশে বাড়ির নাম ছিল খতিব, ও ছিল কিন্তু ওই মিতা সিনেমার অপারেটর হিসাবে কাজ করতেছিল। তারপর যখন গাড়ি ঠিক মিতা সিনেমা হলের সামনে গেছে, তখন এরা তো ওই মানে যখন সেলিং করছে তখন তো আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি, বেঙ্গল রেজিমেন্ট আলাদা, ইপিআর বাহিনী আলাদা, সব আলাদা আলাদা হয়ে গেছি। ওই সুযোগে তখন খানদা কিন্তু ভিতরে কারণ ওই সেলিংয়ের মধ্যে তো টিকতে পারে না, যখন চলে আসলো আসে মিতা সিনেমা হলের সামনে থেকে একটা গলি এসছে, ওই মানে নদীর ঘাট থেকে একটা গলি এসছে মিতা সিনেমা হলের সামনে। দাদু কোন এলাকা বা সেক্টর থেকে আপনি যুদ্ধ? 7 নম্বর সেক্টর, ওইটাও বলতেছি। এইটা 7 নম্বর সেক্টর বলতে গেলে আমরা বৃহৎ দিনাজপুর এবং জয়পুর, হিলি এবং এইদিকে রায়গঞ্জ, ইসলামপুর, এগুলো সব 7 নম্বর সেক্টর আমরা। দাদু আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কি যুদ্ধে অংশগ্রহণ করছিল? আমি অনেক কজনকে বলছিলাম, বলে মরার যদি শখ আছে তুই মর, কিন্তু আমরা মরতে যাই না। আমরা এখানে রেশন তুলবো, অর্ধেক খাবো আর অর্ধেক বিক্রি করে সিনেমা দেখবো। এই সেই লক্ষ্মী সিনেমা, রায়গঞ্জের, এগুলো সব এই গঙ্গারামপুর, বালুঘাট, সব এদিক বলছি, অনেক করছি। আচ্ছা দাদু, বঙ্গবন্ধুর কোনো ভাষণ কি আপনি সরাসরি ওই যে শুনেছিলেন? ওই 7ই মার্চের ভাষণ যেটা, ওইটাই শুনছি, কিন্তু যাইতে পারি নাই, আমরা রেডিওয়ে শুনছি। আর পরবর্তী যেটা আসছিল তখনও যাইতে পারিনি, আসার পর যে ভাষণটা দিয়েছিল সেটাও রেডিও শুনছি। এগুলা সব, কিন্তু এমনি অন্য সময় দেখছি, ওই যে পরে আসছিল ওই সময় দেখছি। আর এইগুলোর ক্ষেত্রে আছে কথা হয়নি। আচ্ছা কিছু বলবে? হ্যাঁ বল। আর যুদ্ধে যাওয়ার জন্য আপনি কি কোথাও ট্রেনিং গ্রহণ করেছিলেন? না, আমার তো ট্রেনিং, ওই ড্রাইভিং ট্রেনিং। আমি তো মানে ওই ধাপ 11টা ধাপ আছে যুদ্ধের, যেমন FF ফ্রিডম ফাইটার, MT, তারপরে BLF, তারপরে MF, তারপরে সাংবাদিক, তারপরে মনে করছে ওই বাবুর্চি, মানে 11টা ধাপের মধ্যে হ্যাঁ যে কেউ এক ধাপে কাজ করলে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। যারা মুক্তিযোদ্ধাদেরকে পাক করে খাওয়াইছে সেও মুক্তিযোদ্ধা, নাহলে তো মুক্তিযোদ্ধা খাইতো কোথায়, কিভাবে তারা বাঁচত, কিভাবে চলতো, তারপরে ডাক্তার, নার্সিং, এগুলো মুক্তিযোদ্ধার সেবক, এরা মুক্তিযোদ্ধা তালিকায় আছে তারা, বুঝলি না এগুলো। আচ্ছা আর কিছু বলবে? দাদু হ্যাঁ। বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে? ও সুযোগ হয়নি, ও সুযোগ হয়নি, দাদু তবে এতদিন থাকলে বোধহয় সুযোগ পাইতাম। বঙ্গবন্ধুকে কি আপনি নিজের চোখে সামনাসামনি দেখেছেন? সামনাসামনি একবার ওই আসছিল ওই স্বাধীনের পর ওই বড় মাঠে, ওইটাই দেখছি। আর উনি আসার সুযোগ পায়নি 3.5 বছরের মধ্যে, ও তো মারা গেল, আর দিনাজপুরের দিক আসতে পারেনি, ওই ঢাকায়। আচ্ছা দাদু, আপনার কি মনে হয় 6 দফা দাবি বাংলাদেশ প্রতিষ্ঠায় কতটুকু না ভূমিকা রাখে? না না, এটা তো রাজনীতিতে চলে গেল, এটা যুদ্ধের অংশগ্রহণে আসে না। এটা তো যারা রাজনীতি করবে এই প্রেক্ষাপটটা হচ্ছে তাদের জন্য। আমার কথা হচ্ছে আমরা দেশ স্বাধীন অংশগ্রহণ করেছি, দেশ স্বাধীন হয়েছে, আমাদের রাজনীতি এখান থেকে শেষ হয়ে গেছে। এখন রাজাকার আর শাসন বাহিনী আমাদের 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 অনেকটা ক্ষতি করছিল, হ্যাঁ অনেক হ্যাঁ নির্যাতন করছে, কিন্তু এর মধ্যে দিয়ে অনেকজন, যেমন চাঁপাই নবাবগঞ্জে আমরা মুক্তি বাহিনীরা খুব সাংঘাতিক, চাঁপাই নবাবগঞ্জে ওখানে ঢুকতেই পারিনি আমরা, এরকম। আর যারা ঢুকছে কেউ ফিরে নেই, এইটা হচ্ছে এই। কিন্তু ওই অন্য অন্য জেলার মধ্যে ছিল কম বেশি, অনেকেই ছিল, যেমন আমাদের এইখানে ওই
কী বলে কাশেমুকি, জামাতে ইসলামের সেক্রেটারি। ওই জামাতে ইসলামী ওই জামাতে ইসলাম ওইখান থেকে তো মানে সব মানে হয়েছে দশার এখন পর্যন্ত তাদের তালিকাভুক্ত। দাদু যুদ্ধের সময় কোনো বিশেষ ঘটনা ঘটেছিল আপনার সাথে? আমার বেশি ঘটনার আমি ধরা পড়ছিলাম বিরোধী খানদের হাতে। ওখানে যাক মুলুক দেওয়ান নামে একটা দিদি আছে, তোমাদের কারো বাড়ি বিরোধ বলতে পারে? হ্যাঁ, মুলুক দেওয়ান। ওই মুলুক দেওয়ানে একটা দিঘি আছে, ওইখানে যাদেরকে নিয়ে আসছে কেউ কিন্তু ঘুরে যেতে পারেনি, একমাত্র আমি আর ওই আমার পাশে যে ভাই, ওই ওরা আমরা আসছিলাম কি ভারত থেকে ওই মা বাবাকে দেখার জন্য আসছিলাম। এই খুঁজতে 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 আসে বিরল বজরাপুর নামে এক গ্রাম আছে, ওই গ্রামে পাইছি। ওই গ্রামে তখন রাত্রে আসছি, পরের দিনে খানরা ঘেরাও করছে, ঘেরাও করে তো ধরে ফেললো। আর তখন ছিল ভালো বদরগঞ্জের কথাটা, বদরগঞ্জের যুদ্ধ করলো না, ওইটা তো বলছি আমি, ওটা হয়েছে, ওটা তো বললাম। তারপর ওইখানে ওই তখন খানরা ধরে মারছে, কিন্তু ওই গুলি করার জন্য ওই যে নিয়ে গেছিল ওই ওই যে দিঘি, হ্যাঁ ওইখানে যাক আল্লাহ যে আছে তোমাদের সাথে আজকে সাক্ষাৎ হবে বলে আল্লাহ ওইখান থেকে ফিরে যাচ্ছে। দাদু পাকিস্তান দিবসের দিন বঙ্গবন্ধু আর গোটা বাংলাদেশের সবাই পতাকা উত্তোলন করেছিল, আমাদের জাতীয় পতাকাকে। এই বিষয়ে আপনার কোনো এই অভিজ্ঞতা বিষয়ে বা এই বিষয়টা তখন তো আমরা ছিলাম নিজের কাজে কাজে। রহিম সাহেব একবার উনি বলতেছে আমি তুলছি, একবার প্রধান সাহেব বলতেছে আমি তুলছি, এখন আর কে বলতেছে আমি তুলছি। আমার কথা হচ্ছে যে তুলুক, স্বাধীন আমাদের স্বাধীনের পতাকা আমরা পাইছি না। এই দাদু, ভাষা আন্দোলনের প্রত্যেকটা স্তরে বঙ্গবন্ধু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই সম্পর্কে আপনার মতামতটা বলেন। সেটা তো 52 সালে তো, হ্যাঁ, 52 সালে তো তখন আমিও ছোট, তখন তো অতটা গুরুত্ব বুঝতে পারিনি। আর ওই খালি শুনতাম যে ওই আমাদেরকে বিহারি বানাচ্ছে, বিহারি বানাচ্ছে, এইটুকু। তো বিহারি আর বানাইতে পারল না, আমরা বাঙালিয়ে থাকি গেলাম, বুঝলেন না? এই যার যার ফসল তোমরা, হ্যাঁ তাই না, এই ফসলগুলোর জন্যই আজকে এই ভাষাটাকে ওই কি বলে শহীদ মিনার, এই ভাষাটারে শহীদ মিনার, ওই বরকত, তারপর কি সালাম, এইগুলো আর কি ওই ঢাকায় রাজপথে ওদের ওরা মারা যায়। আচ্ছা দাদু, বঙ্গবন্ধুর তরুণ জীবন সম্পর্কে আপনি কি কিছু ওটা জানেন? কেমন করে বলবো, তখন তো ও তরুণ, তখন হয়তো আমি হইনি, হ্যাঁ তাই না? দাদু আগরতলা মামলার ব্যাপারে কিছু বলুন। আগরতলার মামলার ব্যাপারে কি বলবো, ওই খানরা ওকে বললো যে এখানে ষড়যন্ত্র হয়েছে, ওনাকে অ্যারেস্ট করে জেলখানে নিয়ে গেছে বঙ্গবন্ধুকে। এই পর্যন্ত জানি, আর তো আর বেশি বিশদ কিছু বলতে পারবো না। দাদু, 7ই মার্চে যে বঙ্গবন্ধু ভাষণ দিছিল, এটা জাতিসংঘ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করেছে, এ সম্পর্কে আপনার মতামত? না ওটা ভালো ভালো মা, ওটা আমাদের গৌরব, এটা আমাদের একটা দলিল, এটা আমাদের ঐতিহ্য, এটার সম্পর্কে তো কিছু ধারণা করাই মানে এটা, হ্যাঁ, আর এটা আমাদের একটা বিশাল সম্মান। এবং এই যে বঙ্গবন্ধু জাতিসংঘে এই যে বাংলা ভাষণ উনি যে এটা যে করছে, এইটাও আমাদের জন্য একটা বিরাট একটা শক্তি, জাতিসংঘে একটা স্থান করে দিয়ে গেছে বঙ্গবন্ধু। দাদু আপনার এলাকায় কোনো বদ্ধভূমি বা গণকবর আছে? বদ্ধভূমি, হ্যাঁ, এইটা এখন বলছো শোনো। আমরা যখন খানরা দিনাজপুর শহরে ঢুকে যায় 14 তারিখ, ওটা এপ্রিলের 14 তারিখ, মার্চে তো আরম্ভ হলো,
14 তারিখ পর্যন্ত 1971 সালে। আমরা এই দখলে রাখলাম। যখন ওরা ওই যে আমরা হারে পিছাইতে চলে আসলাম, তখন ওই বদরগঞ্জে তখন কিন্তু বিষয় নিয়েছে আমিও আঘাতপ্রাপ্ত হই। তোমরা দেখবে এই গ্যানেটের টুকরাগুলো দিয়ে এই যে গর্তগুলো এই যে কাটে গেছে, এই দাগ কিছু আছে, এই যে এগুলা বুঝছো না, এই যে চিরে গেছিলো। এইটা করছিল কি, আমি যখন ট্রাকে উঠতে যাই তখন ওই অপোজিট সাইডে ওই গ্যানেট এসে পড়ছিল। তখন ওই গায়ে না লাগে, ওই গাড়ির নিচ দিয়ে যেগুলো আসছিল এই হাঁটুগুলাতে পায়ে গিয়ে, তখন ওখান থেকে তো আসে ওই ফুলবাড়িতে ট্রিটমেন্ট করে তখন ইন্ডিয়া চলে যাই। দাদু, ওদের এই ইপিআর বাহিনী। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আপনাকে যুদ্ধের জন্য কতখানি প্রস্তুত করে তুলছে? না, ওই তো বলে দিয়েছিল যে আমি যদি হুকুম দিতে না পারি তাহলে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে, রাস্তাঘাট বন্ধ করে দিবে। ওই হিসাবে আমরা চলতে গিয়ে তখন তো এদের সাথে সর্বপ্রথম যুদ্ধ হয়। হ্যাঁ, ইপিআর বাহিনী, এই যে বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ, সকলে কিন্তু না, কিছু এরা যারা তখন যুদ্ধ করছিল, তার সাথে যারা, যেমন আমি সিভিল থেকে, এই সিভিল এরা হচ্ছে প্রতিরোধ বাহিনী। এই 25শে মার্চ থেকে আরম্ভ করে 14ই এপ্রিল পর্যন্ত এরা হচ্ছে প্রতিরোধ বাহিনী। দাদু, আর কি বলো? বিবিসি থেকে বঙ্গবন্ধুকে বাঙালি খেতাব দেওয়া হয়েছিল, এই সম্পর্কে আপনি কিছু না, জানেন? ওই দেওয়া হয়েছিল, ওইটাই জানি। এটুকুই। হ্যাঁ, এটাই জানি। দাদু, আপনি কোনো খেতাব বা সম্মাননা পেয়েছেন কি? পুরস্কার পেয়েছি যেগুলো, ওগুলো তো আমাদের ওই মুক্তিযোদ্ধা হিসাবে পেয়েছি, কিন্তু আজকে তোমরা যেটা দিলে এইটাই সর্বপ্রথম। দাদু, একটু হ্যাঁ? দেখা যাবে কি ওই যে আপনার সম্মাননা? ও সম্ভাবনা তো ওই নাতি ওই যেমন একটা কেস পাইছিলাম, ওরা তো সব কাগজ উঠাই দিয়ে রেখে দিচ্ছে, কি করবে, আর ছিল অনেক। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই, অনাহারে তাই শিশু কাঁদছে। গরিবের পেটে আজ ভাত নেই, দাঁড়ে দাঁড়ে তাই ছুটে যাচ্ছে। মায়েদের বুকে আজ শিশুদের দুধ নেই, অনাহারে তাই শিশু কাঁদছে। গরিবের পেটে আজ ভাত নেই, দাঁড়ে দাঁড়ে তাই ছুটে যাচ্ছে। মা বোনের পরনে কাপড়ের লেশ নেই, লজ্জায় কেঁদে কেঁদে ফিরছে। ওষুধের অভাবে প্রতিটি ঘরে ঘরে রোগে